নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে এলপিজি অর্থাৎ যে রান্নার গ্যাস দিয়ে আমাদের বাড়িতে রান্না হয়, সেই রান্নার গ্যাস এলপিজি আমেরিকা থেকে ভারত কিনে আনবে, আমদানি করবে এবং ইন্ডিয়া আমেরিকার যে ট্রেড ডিল, এই যে ট্যারিফ ইত্যাদি সমস্ত কিছু কমপ্লিটলি খতম হয়ে এবার যে ট্রেড ডিল হবে সেই ট্রেড ডিলটাও প্রায় ফাইনালাইজের পথে। তো এই যে গোটা রাস্তাটা, এর মধ্যে প্ল্যানিং কি আছে, জিওপলিটিক্স কি আছে, ইকোনমি কি আছে, কেন এই সময় এই স্টেপ ভারত সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে, কার লাভ তাতে, কার কতটা ক্ষতি আমেরিকার এবং ইন্ডিয়ার, পুরো ব্যাপারটা আমরা তথ্য দিয়ে পরপর যুক্তি দিয়ে বুঝব। প্রথমে 4 দিন আগের ব্যাপার তো আমরা আজকে আলোচনা করছি, সেই জন্য দেখবেন প্রত্যেকটা জায়গায় 4 days এগো আপনি লেখাটা পাবেন। পিনশটস থেকে, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, টাইমস অফ ইন্ডিয়া প্রত্যেকে এই ব্যাপারটাকে কভার করেছে যে অয়েল পিএসইউজ ইঙ্ক ডিল টু বাই 2.2 million tons, 10% of India's LPG imports from US। কি ব্যাপার? এই ব্যাপারটা ভালো করে বোঝার জন্য চলুন আমরা চলে যাই একেবারে আমাদের যিনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী হরদীপ সিং পুরী, তার যে এক্স পোস্ট, এক্স হ্যান্ডেলে সেই পোস্টটায় লাইন বাই লাইন, তাহলে একেবারে যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা আমরা বুঝতে পারবো, অন্য কোনো জায়গা থেকে বোঝার দরকার নেই। উনি প্রথমেই বলছেন হিস্ট্রিক ফার্স্ট, ঐতিহাসিক ডিল, one of the largest and world's fastest growing LPG market opens up to the United States। আমেরিকার জন্য পৃথিবীর অন্যতম বড় এবং দ্রুত গতিতে বাড়ছে এরকম এলপিজি মার্কেট ওপেন হয়ে গেল। কি সেই এলপিজি মার্কেট? ভারতবর্ষের এলপিজি মার্কেট। কারণ ভারতবর্ষে একটা অভূতপূর্ব চেঞ্জ আমরা প্রত্যেকেই বোধহয় দেখেছি। আপনারা এখানে যারাই আমার ভিডিও দেখবেন, খুব ছোট বয়সের কেউ থাকলে সে হয়তো রিলেট করতে পারবে না, সে হয়তো জন্ম থেকেই বাড়িতে গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার দেখছে, কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি যে ছোটবেলায় আমাদের বাড়িতে কয়লায় রান্না হতো, কাঠ দিয়ে রান্না হতো, কাঠের উনুনে, আর স্টোভে রান্না হতো। এই তিনটেই মূলত আমাদের চল ছিল, ওয়ে ছিল। গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকে দেখেছি যে আমাদের এক একটা করে বাড়িতে এসেছে, এখন প্রায় কমন হয়ে গেছে। এরকম বাড়ি বরং সংখ্যায় খুব কম, খুঁজে পাওয়া দুষ্কর। অনেকটা গ্রামের ভিতরে আপনাকে যেতে হবে যাদের বাড়িতে এখনো গ্যাস সিলিন্ডার পৌঁছায়নি। হ্যাঁ, এখনো অনেক বাড়ি আছে যেখানে গ্যাস সিলিন্ডার আছে কিন্তু রান্নাবান্নাটা কাঠে হয়, স্টোভে হয়, কয়লায় হয়। গ্যাস সিলিন্ডার তারা রেখে দিয়েছে, প্রচণ্ড বর্ষা কিংবা প্রচণ্ড শীতকাল, সেই সময় হয়তো গ্যাস সিলিন্ডারটা রাখা আছে ঘরের সঙ্গে অ্যাটাচ কোনো কিচেনে, সেইখানে রান্না হচ্ছে। আমাদের বাড়িতেও প্রথম দিকে তাই হতো যে মা কাকিমা সবসময় বাইরের রান্নাঘরে কাঠেই রান্না করতেন এবং গ্যাস সিলিন্ডারটা রাখা থাকতো যে প্রচণ্ড শীত বা বর্ষা যেদিন কাঠে রান্নাঘরে রান্না করা খুব অসুবিধা, সেই দিন গ্যাস সিলিন্ডারটা ইউজ করতেন। আস্তে আস্তে সময় পাল্টালো, দেশের এবং পরিবারের ইকোনমি উন্নত হলো, এখন কাঠের উনুন আমাদের রাখা আছে, সেখানে খুব এখন উল্টোটা হয়ে গেছে যে একদিন হয়তো বাড়িতে অন্যরকম কিছু রান্না বান্না হচ্ছে, পিকনিক টাইপের হচ্ছে, অনেকের রান্না হচ্ছে, সেই দিন কাঠের উনুনে হয়, বাকি সব সময় নর্মাল এখন গ্যাস সিলিন্ডারেই রান্না হয়। তো এই ব্যাপারটাকে আমরা বুঝে গেলাম যে ইয়েস, ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং এলপিজি মার্কেট। কেন ভারতবর্ষ? কারণ ভারতবর্ষের সমাজে লাস্ট 15 বছরে এই চেঞ্জটা এসেছে। ক্লিয়ার? বোঝা গেল। থার্ড প্যারায় চলে আসুন। ইন আওয়ার এন্ডেভার, মানে চেষ্টা, to provide secure affordable supplies of LPG to the people of India, we have been diversifying our LPG sourcing। এবার এই যে কথাটা মন্ত্রীমশাই বলেছেন, এর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একেবারে সহমত নই। আমার মনে হয়েছে, কোনো যুক্তি আমি তথ্য দিতে পারবো না, বাট আমার কমন সেন্স থেকে মনে হচ্ছে এটা জাস্ট একটা লিখতে হয়, সেই জন্য থার্ড প্যারাটা লেখা। ঠিক আছে, দেশকে অবশ্যই আমি সবসময় সমর্থন করি, কিন্তু কমন সেন্স রেখে। এখানে মন্ত্রীমশাই বলছেন যে যাতে করে আমরা অ্যাফোর্ডেবল এলপিজি কানেকশন ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেই জন্য
আমাদের এলপিজি সোর্সিং মানে যেখান থেকে আমরা এলপিজি কিনে আনি সেই এলপিজি সোর্সিংটাকে ডাইভার্সিফাইং করেছি, মানে ছড়িয়ে দিয়েছি, কোনো একটা দুটো দেশের ওপর ভরসা না করে এবার আমেরিকার থেকেও আমরা কিনবো। এবার ফোর্থ প্যারাটা পড়ে নি, তারপর আমি বলছি যে কেন আমি এই থার্ড প্যারাটাকে বিশ্বাস করি না খুব একটা। In a significant development, Indian PSU oil companies have successfully concluded a one-year deal for imports of around 2.2 metric ton LPG, close to 10% of our annual imports. Okay? এবার যে তথ্যগুলো আপনাদের বুঝতে হবে বিশেষ করে স্টুডেন্টদের, তাহলে 2.2 মেট্রিক টন এইটা আমাদের আমেরিকা থেকে কেনা হবে, 1 বছরের ডিল হয়েছে, 1 ইয়ার ডিল। থার্ড তথ্য, এটা ভারতবর্ষের গোটা কনজামশনের 10%, বাকি 90% আমরা আমেরিকার বাইরে থেকেই কিনবো। তার মানে ভারতবর্ষের মোট কনজামশন ওই মোটামুটি 22 মেট্রিক টন, তাই তো? এবং এই ডিলটা ভারতবর্ষের কোনো প্রাইভেট কোম্পানি করেনি আমেরিকার সঙ্গে, কে করেছে? ইন্ডিয়ান পিএসইউ অয়েল কোম্পানিজ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। যেমন যে কোনো ব্যাংক, আরবিআই ছাড়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, এগুলো পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, গভর্নমেন্টের এগুলো। পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট সংস্থা, সরকারি, ঠিক আছে? তো এখানে পিএসইউ মানে সরকারি সংস্থা ডিল করেছে আমেরিকার সঙ্গে, এখানে কোনো প্রাইভেট কোম্পানির কথা হচ্ছে না। বোঝা গেল এই 4টে পয়েন্ট? এইবার আমরা চলে যাব একটু আলোচনায়। ভারতবর্ষ এতদিন কোত্থেকে কিনতো? ভারতবর্ষ এতদিন জেনারেলি এতদিন ভারতবর্ষ কিনতো কাতার থেকে 27%, ইউএই থেকে 26%, সৌদি থেকে 19%। তো এই 3টে দেশ থেকে, মানে যেগুলো গালফ কান্ট্রি, এই 3টে দেশ থেকে আমরা 80% এলপিজি কিনতাম, বাকি 20% এদিক ওদিক থেকে নিয়ে আসতাম। তো হঠাৎ করে ডাইভার্সিফাই করে ইন্ডিয়ার কি লাভ হলো? ডাইভার্সিফাই করে কিচ্ছু লাভ হয়নি। অনেকেই আমাকে এখানে বলতে আসবেন যে স্যার জানেন আমেরিকাতে যে তেল পাওয়া যায় সেইটার দাম, যে গ্যাস পাওয়া যায় সেইটার দাম হচ্ছে $400, আর কাতার বা ইউএই বা আপনার সৌদিতে যে তেল পাওয়া যায় ওইটার দাম হচ্ছে 550। যদি এটাই হতো না, এটা সত্যি, এই তথ্যটা ঠিক, কিন্তু যদি এটাই হতো যে ইন্ডিয়া কম দামে তেল পাচ্ছে, গ্যাস পাচ্ছে, তাই ডাইভার্সিফাই করে নিল সোর্স, তাহলে এতদিন করেনি কেন? লজিক দিয়ে বুঝতে হবে না? তো কম টাকায় যদি গ্যাস কেনা যায় তাহলে ইন্ডিয়ার তো 90% গ্যাস ওদের ইউএস থেকেই কেনা উচিত ছিল, এতদিন কেনেনি কেন? তার কারণ কাতার, ইউএই, সৌদি আরব থেকে ইন্ডিয়াতে গ্যাস আসতে খুব কম দূরত্ব অতিক্রম করতে হয়, যে বড় বড় জাহাজ কন্টেনার গুলো করে গ্যাস আসবে। আমেরিকা পৃথিবীর অন্য প্রান্তে, সেখান থেকে আসতে এই যে 150 টাকার কম বেশি গ্যাপ রয়েছে, এই গ্যাপটা ও ট্রান্সপোর্ট খরচেই চলে যায়। তো ইন্ডিয়ার কি আমেরিকা থেকে গ্যাস কিনতে এক্সট্রা খরচ হবে? ইন্ডিয়ার কি লস হবে? না, লস হবে না। ইন্ডিয়ার কি এক্সট্রা লাভ হবে? না, লাভও হবে না। আবেগে দেশভক্তি আনবেন না, ইন্ডিয়ার বিশাল লাভ হয়ে গেল, একদম না। ইন্ডিয়ার লসও হচ্ছে না, লাভও হচ্ছে না, একই খরচ পড়ছে। কম দামে কিনছে সত্যি কথা, বাট ওই সারা পৃথিবী ঘুরে ঘুরে আস্তে আস্তে ট্রান্সপোর্ট কস্ট মিলিয়ে ওই একই দাম পড়ে যাচ্ছে। তাহলে আসল কারণ কি? আসল কারণ হচ্ছে ট্যারিফ। এই যে আমেরিকা ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগিয়ে রেখেছিল 50%, এখনো লাগিয়ে রেখেছে, এই ট্যারিফ কমতে তো হবে, ইন্ডিয়া আমেরিকা ট্রেড বা বিজনেস শুরু তো করতে হবে, তার জন্যই এই কাজগুলো হচ্ছে। এবার এরকম জিওপলিটিক্স তো মন্ত্রীমশাই খুলে লিখতে পারবেন না এক্স হ্যান্ডেলে, তো উনি ওই জন্য ওই লজিকটা দিয়েছেন, কিন্তু ওই লজিক আমি বিন্দুমাত্র মানি না, নিজে বিশ্বাস করি না। বোঝা গেল? আচ্ছা, এইবার আপনাকে বুঝতে হবে এই কেসটা অ্যাকচুয়ালি কি। দেখুন, কেসটা যেটা, সেইটা হচ্ছে এই পয়েন্টটা আপনাকে আমি বুঝিয়ে দিই।
অ্যাকচুয়ালি ইন্ডিয়া এবং আমেরিকার চলছে মারাত্মক নেগোসিয়েশন, ঠিক আছে? সেই যে ট্যারিফ লাগিয়েছিল, আমেরিকার কি বক্তব্য ছিল? আমেরিকার মূল বক্তব্য ছিল তিনটে, যারা স্কিল বাংলা চ্যানেল সেই সময় থেকে ফলো করেছেন তারা জানেন। নাম্বার 1, তোমরা আমাদের থেকে তো কোনো এনার্জি কেনো না, রাশিয়া থেকে এনার্জি কেনো। এনার্জি মানে কি? তেল, গ্যাস ইত্যাদি। রাশিয়ার থেকে কেনা বন্ধ করো। ভারত কি বলেছিল? বন্ধ করব না। হুমকি ধমকি দিয়ে কোনো চমকে লাভ নেই। যেটা আমার দেশের ন্যাশনাল ইন্টারেস্টে ঠিক থাকবে আমরা সেটা করতে কোনো অসুবিধা নেই। আপনি আমাদের এরকম ডিল দিন যেটা আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওকে, আমরা সেটাই করব। আপনার চাপে আমি রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করব না, আবার একইভাবে আপনি আমার শত্রুও নন যে আপনার সঙ্গে আমি বিজনেস করব না, সেটাও বলছি না। আমরা তো খালি দেশের জন্য যেটা ঠিক সেটাই করব। তো ইন্ডিয়া কিন্তু রাশিয়ার সঙ্গে সমস্ত ট্রেড ঠিক রেখেছে, আমেরিকার চাপে কমায়নি। আমেরিকাকে ইন্ডিয়ার বুঝিয়েছে এইখানে আসে আইএফএস অফিসারদের স্কিল, তারা আমেরিকাকে বুঝিয়েছে। এই জন্য আমি বলি যে দেশের ক্যামেরার সামনে তো মন্ত্রীরা থাকেন, অবশ্যই মন্ত্রীরা বড় বড় সিদ্ধান্ত নেন, বাট পিছনে যারা দিনরাত কাজ করে যাচ্ছেন আমরা তাদের সম্মান দিতে ভুলে যাই। হ্যাঁ, বিউরোক্র্যাটদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যায়ভাবে অনেক কিছু করেছেন, যারা করাপ্টেড, কিন্তু অনেক সৎ মানুষও আছেন, নইলে দেশটা চলতো না। করাপ্টেড 4 জনের জন্য যদি 4 জন সৎ থাকে তাদের গালি দেওয়াটা সাজে না, তারা সম্মানটা ডিজার্ভ করে। তো তারা আমেরিকাকে বুঝিয়েছে যে ভাই আমরা তো ন্যাশনাল পলিসি থেকে সরব না। যেমন আমরা আপনাকে অফার দিচ্ছি, আপনার দেশে এলপিজি পাওয়া যায়, দিন আমাদের, আমরা কিনবো। এরকম কোনো ব্যাপার নেই যে রাশিয়া আমাদের বন্ধু, রাশিয়ার থেকে কিনবো, আপনাদের থেকে কিনবো না, আমরা তো বলিনি। তো দিনের শেষে আপনার যদি লজিক ঠিক থাকে লোকে মানতে বাধ্য। আমেরিকা মেনেছে যে হ্যাঁ ভাই ঠিকই তো বলছে এরা দিনের শেষে, চলো আমাদের এলপিজি আছে, এবং আমেরিকায় সত্যি এলপিজির দাম কম। আমেরিকা পৃথিবীর মানে ওয়ান অফ দ্য বিগেস্ট এলপিজি রিজার্ভার, যে হ্যাঁ ঠিক আছে চলো ওদের আমি ইন্ডিয়াতে তাহলে এলপিজি বিক্রি করি। এবং আমেরিকার যে বক্তব্য ছিল যে ইন্ডিয়া আমাদের এত মাল বিক্রি করে, আমরা ইন্ডিয়াকে বিক্রি করতে পারি না, আমরা ট্রেড ডেফিসিটে আছি। ইন্ডিয়া দেখিয়ে দিল দেখুন, খালি এলপিজি বিক্রি করে আপনাদের 3% ট্রেড বেড়ে গেল, এক্সপোর্ট বেড়ে গেল ইন্ডিয়াতে। আমরা অবশ্যই এটা ওয়েলকাম করব, আমাদের দেশের তো কোনো ক্ষতি হলো না। কিন্তু আপনি যদি বলেন রাশিয়া থেকে তেল নিও না, সরি আমরা শুনবো না, তাতে আমাদের দেশের ক্ষতি হবে। তো প্রথম প্রবলেম ইন্ডিয়া সলভ করে দিল এই মাস্টার স্ট্রোকে, ইন্ডিয়ার আইএফএস অফিসারদের মাস্টার স্ট্রোকে। আমেরিকার এনার্জি আমাদের থেকে তো নাও না, রাশিয়ার থেকে কেন নাও, মিটে গেল। ইন্ডিয়ারও কাজের কাজ হলো, এক্সট্রা পয়সাও খরচ হলো না, সমস্যা সলভ। যখন সোশ্যাল মিডিয়াতে ভারতবর্ষের মানুষজন কাঁপিয়ে দেয়, ফাটিয়ে দেয়, তখন আইএফএস অফিসাররা দিন রাত এক করে প্ল্যান তৈরি করে। তো তাদের উপর ভরসা রাখুন। 2, যেটা খুব করে শোনা যাচ্ছে যে ইন্ডিয়া এবং আমেরিকার ট্রেড ডিল প্রায় ফাইনাল, এবং তারই ফার্স্ট স্টেপ এইটা বরফ গলা শুরু হয়ে গেছে। এটা কি দেখাতে পারবো আপনাদেরকে? এই যে দেখে নিন, India and the US are in the final stages of a trade deal where India has agreed in principle to import US soybean and corn. আমেরিকার আরেকটা বক্তব্য কি ছিল, যে ডোনাল্ড ট্রাম্পের যেটা মাথা ব্যথা ছিল, ডোনাল্ড ট্রাম্পের যারা সমর্থক তাদের মধ্যে অনেকেই চাষি, গ্রাম থেকে ডোনাল্ড ট্রাম্প প্রচুর ভোট পায়, এবং তাদের মধ্যে অনেকেই পশুপালক, ডেয়ারি। ইন্ডিয়ার চাষিদের মতো না এরা, বিশাল টাকা, বিশাল জমি এদের কাছে, আমেরিকায় প্রচুর জমি, ইন্ডিয়ার থেকে বড় ল্যান্ড, আর ইন্ডিয়ার 4 ভাগের 1 ভাগ হচ্ছে ওদের জনসংখ্যা। তো এক একজনের কাছে জমি প্রচুর, টেকনোলজি প্রচুর। তো ইন্ডিয়ার আপত্তি কি ছিল, যে ভাই আমরা একবারও বলছি না তোমরা আমাদের শত্রু, তোমাদের থেকে আমরা কোনো সবজি কিনবো না বা দুধের জিনিস কিনবো না। আমাদের প্রবলেম যেটা, সেটা হচ্ছে তোমরা জেনেটিক্যালি মডিফাইড শস্য তৈরি করো তোমাদের দেশে, জেনেটিক্যালি মডিফাইড শস্য খেলে
30 বছর পর সেই মানুষের ক্যান্সার হবে, মোটা হয়ে যাবে, হার্ট অ্যাটাক হবে, শরীরে আরো কি কি হবে কোনো ঠিক ঠিকানা নেই। আমেরিকার নেক্সট জেনারেশন শেষ, নিজেদের দোষেই নিজেরা শেষ হচ্ছে। তো জেনেটিক্যালি মডিফাইড তো আমরা নেব না। আমেরিকার একটা চাপ ছিলই যে নিতে হবে, ইন্ডিয়ারও ফিক্স বক্তব্য, আমার দেশের লোককে তো আমি বিষ খাইয়ে মারবো না। ফাইনালি কি ডিল হয়েছে এইখানে আপনি পাবেন। ইন্ডিয়া হ্যাজ এগ্রিড টু ইম্পোর্ট ইউএস সয়াবিন অ্যান্ড কর্ন। আমেরিকা থেকে সয়াবিন এবং কর্ন কিনে আনতে ইন্ডিয়া রাজি হয়েছে, সাবজেক্ট টু স্পেসিফিক কন্ডিশনস অ্যান্ড রেগুলেটরি ক্লিয়ারেন্সেস। এই এগ্রিমেন্টটা এক্সপেক্ট করা হচ্ছে এন্ড অফ নভেম্বরে অ্যানাউন্স হয়ে যাবে, মানে কয়েক দিনের মধ্যে অ্যানাউন্স হবে, দেখে নেবেন। সাবজেক্ট টু স্পেসিফিক কন্ডিশন, কি কন্ডিশন ইন্ডিয়া লাগিয়েছে? যে আমাদের দেশে তোমরা যে সোয়াবিন আর কর্ন বিক্রি করবে, সেই কর্ন আর সোয়াবিন হতে হবে জেনেটিক্যালি মডিফিকেশন ছাড়া। জেনেটিক্যালি মডিফাইডগুলো তোমার দেশের লোককে খাওয়াও। তো আবারও ইন্ডিয়ান যে অফিসার, আইএফএস অফিসারদের একটা ঠান্ডা মাথা, ম্যাচিউরিটির লজিকের জয়, যে ভাই আমি কেন খাওয়াবো জেনেটিক্যালি মডিফাইড, আমরা তো খাচ্ছি, আর তোমরা খাচ্ছ বলে আমাদেরও বিষ খেতে হবে নাকি? থার্ড, ডেয়ারি নিয়ে আপত্তি ছিল ইন্ডিয়ার। ওরা বলেছিল আমরা দুধের জিনিস বিক্রি করব ইন্ডিয়াতে, তোমরা কেন মার্কেট বন্ধ করে রেখেছো? এটা তো অন্যায় হচ্ছে। তোমরা আমেরিকাতে যে কোনো জিনিস বিক্রি করবে, আমরা ইন্ডিয়াতে বিক্রি করতে পারবো না। তো ইন্ডিয়া বলেছে হ্যাঁ তোমাদের লজিক ঠিক, তোমরা বিক্রি করো, আমাদের কোনো অসুবিধা নেই। বাট তোমাদের প্রচুর ফার্মে গরু, মহিষ, এদের ননভেজ খাবার খেতে দেওয়া হয়, এটা ভারতবর্ষের আস্থার সঙ্গে যায় না। আমরা নিজেদের সংস্কৃতি, আস্থা ভুলে যেতে পারি না। ভারতবর্ষের প্রচুর মানুষ পিওর ভেজিটেরিয়ান, তো তাদের আস্থাকে সম্মান দিতেই হবে, ভারতবর্ষ এই পথ থেকে সরবে না। তো এই শর্তও থাকছে যে ভাই ইন্ডিয়াতে তুমি সেই ডেয়ারি প্রোডাক্টটি পাঠাতে পারবে যেখানে তুমি তোমার দেশের ক্যাটেলদের পিওর ভেজ জিনিস খাইয়ে বড় করেছো, এবং ইন্ডিয়া আর একটা শর্তও রাখতে চলেছে যেখানে ক্যাটেলদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি, এবং এই টোটাল অডিট বলছে অ্যান্টিবায়োটিক দিচ্ছি না বলে যদি দিয়ে দেয়, জেনারেলি আমেরিকা ওরকম করে না, সব ভুলভাল জিনিসগুলো আবার চীন করে, মানে মুখে এক বলে ভেতরে আর এক করে দেয়। আমেরিকা ক্লিয়ার রাখে, কারণ ওদের দেশের মিডিয়া খুব স্ট্রং, যে কোনো জায়গায় মিডিয়া ছবি তুলে নেয়। ওদের দেশের মিডিয়া যে খুব সরকারের কথা শুনে চলে এমন নয়, যে কোনো জায়গায় ভিডিও করে পোস্ট করে দেয়, ওপেন ডেমোক্রেসি। তো আমেরিকায় সব রিস্ক কোনো দিন নেয় না, ফালতু, মানে এটা দোষ দিয়ে লাভ নেই ওদের। এবং ইন্ডিয়া অডিটও করাবে, চেকও করাবে সব সময়। তো অবশ্যই এই কন্ডিশন ফুলফিল করলে আমরা নেব, আমাদের কোনো অসুবিধা নেই। তো ইন্ডিয়া তিনটে প্রবলেমকে এইভাবে মেটালো। এটাকে বলে নেগোশিয়েশন। আমরা যে বার্গেনিং করি না, বার্গেন, ওটাকেই জিওপলিটিক্সের ভাষায় বলে নেগোশিয়েশন। এবং ইন্ডিয়া ইউএস যে ট্রেড ডিল হতে চলেছে, সেখানে আরও দুটো নেগোশিয়েশন ইন্ডিয়া করছে। এক হচ্ছে ভিসা। আমাদের যে সমস্ত ইয়াং অ্যাসপিরেন্টরা আমেরিকায় চাকরি করতে যাচ্ছে, তাদের H1B ভিসা নিয়ে ঝামেলা মনে আছে আমেরিকায়, তাদের ভিসা বাকি দেশের লোকের তুলনায় সহজ করতে হবে। এবং ট্যারিফ, ইন্ডিয়া লাগাতার চেষ্টা চালাচ্ছে যে ইন্ডিয়ার ট্যারিফ যাতে 12 আর 15 দুটো স্ল্যাবে হয়ে যায়, আর যদি একান্ত না হয় তাহলে যেন 15 আর 19 এই দুটো স্ল্যাবে হয়ে যায়। 50% ট্যারিফ নিয়ে তো আমরা ট্রেড ডিল করব না, যাতে করে পাকিস্তান, বাংলাদেশ, আশেপাশের সমস্ত দেশ সবার থেকে আমরা অ্যাডভান্টেজ পেয়ে যাই আমেরিকাতে এক্সপোর্ট করার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে। এই নেগোশিয়েশন অ্যাকচুয়ালি চলছে। তার প্রথম স্টেপ হিসেবে আমেরিকার যে দোষারোপ ছিল তোমরা তো রাশিয়ার থেকে এনার্জি পারচেস করো, এই গ্যাস পারচেস আমেরিকার থেকে করা হলো। কাজেই অন্ধ দেশভক্তিতে কেউ যদি বলে ইন্ডিয়ার বিশাল লাভ হয়ে গেল, ইন্ডিয়া কম টাকায় পেয়ে যাচ্ছে, কিছু কম টাকায় পাচ্ছে না, হ্যাঁ ইন্ডিয়ার বেশি টাকাও লাগছে না, ঠিক আছে। আর মন্ত্রীমশাই যে বলছেন ডাইভার্সিফাই সোর্স করে দিলাম আমরা, আসল কারণ ট্রেড ডিল। এইবার আপনাকে আর কয়েকটা ব্যাপার বুঝতে হবে। মন্ত্রীমশাই আর কি বললেন? মন্ত্রীমশাই আর একটা বললেন
যে লাস্টে এই সবগুলো বলেছে, এগুলো একটু রাজনীতি ঘেঁষা কথাবার্তা, যে লাস্ট ইয়ারে 60% পুরো গ্লোবাল ক্ষেত্রে সারা পৃথিবীতে গ্যাসের দাম বেড়ে গেছে, কিন্তু আমরা বাড়াইনি। আমাদের উজ্জ্বলা কনজিউমার যারা আছে, আচ্ছা এই উজ্জ্বলা প্রকল্প, এটা নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এটা একটু ভালো করে দেখে নিও স্টুডেন্টরা। এখানে 500 থেকে 550 টাকাতেই আমরা সিলিন্ডার দিয়েছি, বেশি দিতে হয় তারপর অ্যাকাউন্টে ফেরত চলে আসে ভর্তুকিটা, যেখানে এক একটা সিলিন্ডারের অ্যাকচুয়াল কস্ট ছিল 1100 টাকা। ইয়েস, এটা বুঝতে হবে। এক একটা সিলিন্ডার যেটা আপনার বাড়িতে আমার বাড়িতে আসে, তো আমরা কেউ কেউ ভর্তুকি পাই না, কেউ কেউ হয়তো ভর্তুকি পান, তাদের ক্ষেত্রে বেশি টাকা দিয়ে কিনতে হয়, তারপর অ্যাকাউন্টে আবার টাকাটা ব্যাক চলে আসে। এক একটা সিলিন্ডারের অ্যাকচুয়াল দাম কিন্তু 1100 টাকা। এবার এই যে ভর্তুকিটা দিতে হয় যাতে কম দামে রান্নার গ্যাস পাবলিক পায়, এর জন্য ভারত সরকারের খরচ হয়েছিল কেবল লাস্ট বছরে 40,000 কোটি টাকা। 40,000 কোটি টাকা শুধু খরচ হয়েছে বেশি দামে গ্যাস কিনে কম দামে পাবলিককে দিতে হয়েছে বলে। দিয়ে উনি ওনার মতো বলেছেন যে আমরা চাই যে আমাদের মায়েরা এবং বোনেরা যেন বার্ডেন না ফিল করে এলপিজির, ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস এখানে আমাদের বুঝতে হবে, আমাদের নেক্সট অল্টারনেটিভ কিন্তু হওয়া উচিত ইন্ডাকশন। দেখুন, রাতারাতি না এক্সট্রিম কোনো উপায় দেশের ইকোনমি আপনি পাল্টাতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি বুঝতে পারেন, ধরুন আপনার আর্থিক অবস্থা ভালো, 40,000 কোটি টাকা দেশ খালি ভর্তুকি দিয়ে নষ্ট করেছে, সব ভর্তুকি বন্ধ করে দিন এক্ষুনি, এই 40,000 কোটি টাকা দিয়ে আমাদের রিসার্চে দিন, ডিআরডিওকে দিন, ইসরোকে দিন, আমাদের আর্মিকে দিন। ওইভাবে হয় না। ইয়েস, অবশ্যই আমাদের ডিআরডিও, ইসরো, আর্মি সবার বাজেট দরকার। এবার যে মানুষটার অতটা ক্ষমতা নেই, তাকে আপনি 1100 টাকা দিয়ে সিলিন্ডার কেনাবেন, তো খালি প্রতিরক্ষা তো স্ট্রং করলে হবে না, দেশের মানুষকেও তো খেয়ে পড়ে বাঁচতে দিতে হবে, প্রতিরক্ষাকেও দেখতে হবে। তো এটা না অনেকটা সংসার যে চালায় জেনারেলি মা বা বাবা, এদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরাও যখন ছোট ছিলাম, হ্যাঁ, বাবা ওই দিকের টাকা খরচ করছে, হ্যাঁ বাড়িতে এটা প্লাস্টার করাচ্ছে, এটা করার তো কোনো দরকারই ছিল না, আমাকে সাইকেল কিনে দেবে বললো, সাইকেল কিনে দিল না, আমার কাছে সাইকেলটা ইম্পর্টেন্ট। বাট বাবাকে বা মাকে তাকে সবটা দেখতে হয়, এটা কিনতে হবে, ওকে এটা দিতে হবে, তাকে সেটা দিতে হবে। তো দেশের সরকার সেরকম, এবং এটা হওয়াও উচিত। ঠিক আছে, দেখুন ইন্ডিয়ার কাছে এটুকু আগে আমরা বুঝে নিই, 3টে স্টেপ আছে রান্নার। নাম্বার 1 স্টেপে, যেখানে আমাদের অলমোস্ট আমার ধারণা এই চ্যানেলের যত আপনারা ভিউয়ার্স আছেন সবার বাড়িতে এই কন্ডিশন ছিল, ওই যেটা বললাম কাঠ বা স্টোভ বা কয়লা, এতে মোটামুটি রান্না হতো। ঠিক আছে, এইবার ইন্ডিয়ার পুরো পপুলেশনকে, ইন্ডিয়ার লক্ষ্য নিয়ে যাওয়া এলপিজিতে, রান্নার গ্যাসে। এলপিজি ইউজ এখন কমবে না, ইন্ডাকশন ইউজ বেড়ে গেল, এলপিজি ইউজ কমে গেল রাতারাতি, একদমই না। এলপিজি ইউজ হু হু করে বাড়বে, কারণ এখন ধরুন আমি ধরলাম 95% বাড়িতে এলপিজি আছে, 5% বাড়িতে এখনো পৌঁছায়নি, পৌঁছাতে হবে। তার কারণ এখানে আমাদের যেটা লক্ষ্য, যে এই কাঠ, স্টোভ বা কয়লায় রান্না করার ফলে শ্বাসকষ্ট, লাংস শেষ হয়ে যায়। একজন মহিলা, তিনি যদি 80 বছর বাঁচার হতো 70 বছরেই মারা যান, আমরা বুঝতে পারি না, বাট গড় আয়ু কমে যায়। এইটা বেটার করা। আর 2, পলিউশন। পলিউশন থেকেও তো মানুষকে বাঁচাতে হবে, না হলে তো আমরা আয়ু কমে যাবে, মরে যাব, আলটিমেটলি লাভের লাভ কি হলো? তাই এখন কিন্তু 1 নাম্বার স্টেপকে বন্ধ করে আমাদের যেতে হবে 2 নাম্বার স্টেপের দিকে। আমাদের এলপিজি দরকার দেশে আরো বেশি। এইবার এখন আমাদের দেশে 2020 হিসেব অনুযায়ী 5% বাড়িতে ইন্ডাকশন আছে। আমি ধরলাম 5 বছরে আরো বেড়ে ওটা 10% হয়েছে। আমার ফ্ল্যাটেও ইন্ডাকশন আছে, আমার বাড়িতেও আছে, 2 জায়গাতেই আছে। কিন্তু আমার ফ্ল্যাট বা বাড়ি দুটো জায়গাতেই ইন্ডাকশন আছে সাবস্টিটিউট হিসেবে, অল্টারনেটিভ হিসেবে। যখন রান্না হয়, টাইম থাকলে ইন্ডাকশানে করা হচ্ছে, তারা থাকলে 2 জায়গাতেই বসিয়ে দেওয়া হচ্ছে, জল গরম ইত্যাদি চাটা সেগুলো ইন্ডাকশানে হচ্ছে। তো আমরা ইন্ডাকশানের সঙ্গে পরিচিত হচ্ছি। ইয়েস, দিল্লি, গুরগাঁওতে যখনই আমি হেড অফিস যাই, কোনো হোটেলে থাকি, সেখানে জেনারেলি রুমের সঙ্গে, যেখানে বড় বড় হোটেলে আপনাকে কিচেন দিয়ে দেয়, সেখানে গ্যাস থাকে না, ইন্ডাকশান থাকে।
কোনো গ্যাসের আপনি অপশানই পাবেন না। তো বিভিন্ন পিজি হোস্টেল গ্যাসের অপশান পাবেন না, ইন্ডাকশানই দেয়। তার মানে এইটা বাড়ছে, কিন্তু এইটা যেটা বাড়ছে না, এটা বাড়তে বাড়তে আরো 15-20 বছর সেইটুকু টাইম আপনাকে দিতে হবে, রাতারাতি বাড়বে না। এখন 15 বছর এলপিজির ইউজ বাড়তে থাকবে, এটাও বাড়বে, কিন্তু এ যা স্পিডে বাড়বে তার থেকে অনেক বেশি স্পিডে এলপিজির দরকার বাড়তে থাকবে। কারণ এই যে 95% বাড়িতে এলপিজি আছে, এরাও এখনো ফুল ইউজ করে না, কাঠ এলপিজি দুটো দিয়ে ব্যালেন্স করে চালায়। আজ থেকে 15-20 বছর পর গিয়ে এক পুরোপুরি নির্মূল হয়ে যাবে, সবাই ফুললি এলপিজিতে ভরসা করবে, এলপিজি ইন্ডাকশন এইভাবে চলবে। তারপর এলপিজির ব্যবহার আস্তে আস্তে কমতে থাকবে, ইন্ডাকশন হু হু করে বাড়তে থাকবে। তো এলপিজি এখন আমাদের মারাত্মক দরকার। যারা যারা বলছেন এলপিজি কি দরকার, আমরা ইলেকট্রিফাইড করে ইন্ডাকশনে চলে যাব, ইট উইল টেক 15 to 20 ইয়ার্স, রাতারাতি হবে না। বোঝা গেল এই অবধি? এইবার কথা হচ্ছে, আমি চলে আসবো ট্রেড ডিলে, লাস্ট পার্ট। স্যার, আমেরিকা এত উল্টোপাল্টা কথা বললো ভারতকে, ভারত ওদের সঙ্গেই চাপে পড়ে ডিল করলো, এটা কি ঠিক? যদি আবেগে চলেন তো বেঠিক, যদি প্র্যাকটিক্যাল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রণনীতি বোঝেন তো ঠিক। কিরকম? আমি খুব সহজ করে বলবো, আপনার গ্রামের পঞ্চায়েত প্রধান দুর্বৃত্ত, সৎ মানুষ নয়, আপনি খুব ছাপোষা ঘরের একজন মানুষ, খুবই ছাপোষা, আপনার না অর্থনৈতিক শক্তি আছে, না কানেকশন আছে, না বড় পোস্ট আছে, কিছুই নেই। আপনি কাল সকালেই চলে গেলেন গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে বলছেন, তুই বেটা চোর, তোকে আমি দেখে নেব, দেশের স্বার্থে আমি লড়বো। আপনি বাঁচলে তো লড়বেন, পরশুদিন 4টে কেস দিয়ে আপনাকেই জেলে ঢুকিয়ে দেবে। এটাকে বীরত্ব বলে না, এটাকে বোকামি বলে। আপনাকে ওয়েট করতে হবে 25টা বছর বা 20টা বছর। আপনার ছেলের হয়তো 10 বছর বয়স, তো 15 বছর অপেক্ষা করতে হবে। আপনার ছেলেকে আপনি বানালেন আইপিএস, আর মেয়েকে বানিয়েছেন বড় একজন ডক্টর। যেদিন আপনার ছেলে জয়েন করলো আইপিএসে আর মেয়ে জয়েন করলো হসপিটালে, আপনি পরের দিন গিয়ে গ্রাম প্রধানকে বলতে পারেন, ভাই দুর্নীতি বন্ধ করো, নইলে পরশু তোমায় জেলে ঢোকাবো, কেউ বাঁচাতে পারবে না। গ্রাম প্রধান আইপিএস এর সঙ্গে পাঙ্গা নিতে পারবে না। এই 15টা বছর যে ধৈর্য ধরলেন, এটাকে বলে বুদ্ধিমানের কাজ। 15 বছর আগে গেলে না তো দেশের উপকার হতো, উল্টে আপনি একজন সৎ মানুষ, আপনিই জেলে থাকতেন, পেরে উঠতেন না। যদি গ্রাম প্রধানের বদলে এমএলএ এর সঙ্গে টক্কর হয়, তাহলে আপনাকে ওয়েট করতে হবে আপনার আরো 10 বছর ছেলে আইপিএস থেকে, ডিএসপি থেকে এসপি হয়ে এসএসপি যতক্ষণ না হচ্ছে। কারণ এমএলএ আইপিএস পারবে না এমএলএ কে হ্যান্ডেল করতে, এসএসপি পারবে, তাই না? আপনার মেয়ের 10 বছরে আরো প্রমোশন, মোটামুটি হাইফাই লেভেলে আপনার মেয়ে ট্রিটমেন্ট করে, আপনার মেয়ের পেশেন্টরা বড় বড় বিজনেসম্যান, বড় বড় অফিসার, সেই কানেকশনটা হয়ে গেছে, তখন পারবে। এমপির সঙ্গে টক্কর নেবেন, তো আপনাকে ওয়েট করতে হবে আপনার ছেলে যখন ডিআইজি ফিআইজি হবে, আরো 15 বছর। এসএসপি হয়ে এমপিকে হ্যান্ডেল করতে পারবে না, এটা রণনীতি। আর ওই 15 বছর আগে চলে গেলে ওটা বীরত্ব হতো না, ওটা বোকামি হতো। ছত্রপতি শিবাজি মহারাজের কথা ভাবুন, ওনার ছিল না ঔরঙ্গজেবের বাহিনীর মতো বড় বাহিনী, উনি কোনোদিন ঔরঙ্গজেবের বাহিনীর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েননি, আমি হচ্ছি বীর, এসো আমাকে মেরে চলে যাও। উনি গেরিলা যুদ্ধ করেছেন, মিনিটের মধ্যে হামলা ঔরঙ্গজেবের বাহিনীর ওপর, ঔরঙ্গজেবের বাহিনী কিছু বোঝার আগে ছত্রভঙ্গ করে দিয়ে, ক্ষয়ক্ষতি করে দিয়ে, অস্ত্রশস্ত্র লুটপাট করে অন্তত 1000 পিসকে ওখানে একদম গলা কেটে নামিয়ে দিয়ে সেকেন্ডের মধ্যে ব্যাক। এটা কাপুরুষতা নয়, এটা বীরত্ব উইথ বুদ্ধি। তাতে করে ছত্রপতি শিবাজি মহারাজের ক্ষমতা, বীরত্ব, সম্মান কোনোটা কমে না। এটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শত্রুর শক্তিকে অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী স্টেপ নেওয়া। আমাদের ফিল্ড মার্শাল সাম মানেকশ
বাংলাদেশ স্বাধীন করার যুদ্ধের জন্য 10 মাস টাইম নিয়েছিলেন, 10 মাস নয় 8 মাস টাইম নিয়েছিলেন। ওটাকে বলে প্রস্তুতি, ওটা কাপুরুষতা নয়। তারপর পাকিস্তান দুটুকরো সত্যিই হয়েছিল। কাজেই ভারতবর্ষকে পারফেক্ট টাইমের জন্য ওয়েট করতেই হবে। এই মুহূর্তে আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর নাম্বার 1 ইকোনমি, নাম্বার 1 মিলিটারি পাওয়ার, নাম্বার 1 টেক পাওয়ার, নাম্বার 1 বড় বড় কোম্পানি আমেরিকাতে রয়েছে। তাদের সঙ্গে বিশাল দেশাত্মবোধের আবেগে দাঁড়িয়ে লড়াই করে নেব কোনোদিন উচিত না। আপনি কি বাংলাদেশ না পাকিস্তান, লড়ে নেবো, ভারতকে দখল করে নেবো, এসব ইরেসপন্সিবল কথা বলে লাভের লাভ কিছু হয় না। আপনাকে বুঝতে হবে শত্রুর কতটা ক্ষমতা। আমেরিকার সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে ইন্ডিয়ার কাছে নেই। এটা কোনো লজ্জার নয়, এটা প্রিপারেশন, এটা বুদ্ধিমানের কাজ। ইন্ডিয়া প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিয়ার ওয়েট করতে হবে আরো 15টা বছর। হ্যাঁ, এই 15টা বছর যে ট্রেড ডিল করব, আমরা আমেরিকার সঙ্গে ব্যবসা করব, আমরা কি আমেরিকাকে বন্ধু ভাববো, ট্রাস্ট করব? একেবারে না। মনে মনে ক্লিয়ার থাকবে যে এরা মোটেই বন্ধু নয়, ট্রাস্ট করব না, কিন্তু গিয়ে ঝগড়াও করে আসবো না। দেখে নেবো তোমাদের, দেখে নেওয়ার টাইম আসেনি। ভালো কাজ করতে গেলে আগে শক্তি সংগ্রহ করতে হবে, যাতে অসৎ মানুষকে আপনি হারাতে পারেন। তারপর অসৎ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। ততক্ষণ চুপচাপ নিজের শক্তি বাড়ানোটা বুদ্ধিমানের কাজ। তো স্কিল বাংলাও নিজের কাজে বদ্ধপরিকর যে ভাই আমরা তো ইন্ডিয়াকে সেইভাবে তৈরি করব যাতে ইন্ডিয়া গ্রাউন্ড লেভেল থেকে শক্তিশালী হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনের অস্ত্রের নাম। আপনার হাতে তরোয়াল থাকলে লড়াই করতে বেরিয়ে পড়তেন 500 বছর আগে আমেরিকার বিরুদ্ধে। আজকে লড়াই করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করুন। যারা আমাদের কারেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাচে ট্রেনিং নিচ্ছে, তারা যে যে প্রফেশনে আছে, কেউ ডাক্তার, কেউ রেস্টুরেন্ট চালান, কেউ ট্যুরিজমের বিজনেস চালান, কেউ জেন জি নতুন চাকরি করবে, কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবে বা হয়েছে, কেউ গ্রাফিক্সের কাজ করবে, কেউ সেলসের কাজ করবে, কেউ মার্কেটিংয়ের কাজ করবে। উন্নতি কখন হবে? 5 গুণ বেশি টাকা কখন রোজগার করতে পারবেন আপনি? যখন 5 গুণ বেশি খাটবেন। সহজ হিসেব, এর কোনো শর্টকাট নেই। এবার আমি যদি 5 গুণ বেশি খাটি ডেলি, আমি তো অসুস্থ হয়ে পড়বো। বাট আমি যদি একই টাইম দিয়ে টেকনোলজির সাহায্যে 5 গুণ বেশি কাজ করে দিই, আমার 5 গুণ বেশি ইনকাম এমনি হয়ে যাবে। তো আজকে যারা এআই শিখছে, যে যে ফিল্ডে আছে, 2 মাস পর থেকে তারা 5 গুণ বেশি কাজ করতে পারবে, 5 গুণ বেশি ইনকাম হবে, দেশের ইকোনমি, মিলিটারি পাওয়ার সবকিছু স্ট্রং হবে। ঠিক পারফেক্ট টাইম চলে আসবে আমেরিকাকেও জবাব দেওয়ার। তার আগে বোকামি করা উচিত নয়, আমার তো এটাই মনে হয়। তো নিজেদের রেডি করুন। যারা যারা এআই ট্রেনিং করতে চাইছেন বাংলা ভাষায়, বাড়িতে বসে অনলাইনে, এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে দিন, আর কিচ্ছু করতে হবে না। হোয়াটসঅ্যাপে আপনার কাছে আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক চলে যাবে হোয়াটসঅ্যাপেই। ওই লিঙ্কটায় ক্লিক করলেই আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন। যেই গ্রুপে জয়েন হয়ে গেলেন, আমি অডিও পাঠাবো, টোটালটা শুনলে বুঝে নেবেন যে এআই কি, কিভাবে কি হয়, এবং আমাদের ট্রেনিং প্রোগ্রামে আপনি জয়েন হয়ে যেতে পারবেন। ওকে, আশা করি পুরো ব্যাপারটা, ইন্ডিয়ার রণনীতি থেকে শুরু করে কেন আমাদের এলপিজি এখন দরকার, কেন এলপিজির চাহিদা আরও বাড়বে, এলপিজি কেন ইন্ডিয়া চুজ করলো, কর্ন এবং ডেয়ারি প্রোডাক্ট মানে ফার্মিং প্রোডাক্ট এবং ডেয়ারি প্রোডাক্ট আমরা কি কি শর্তে নিচ্ছি আমেরিকার থেকে, কি হতে চলেছে মোটামুটি আমেরিকা আর ইন্ডিয়ার ট্যারিফের পার্সেন্টেজ, আশা করি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।